তাহলে দেখ, তোরা আগের দিন রিয়েল গ্যাস পড়েছিস, সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন বিজ্ঞানীর দেওয়া যে ইকুয়েশন অফ স্টেটস অর্থাৎ অবস্থার সমীকরণগুলোকে তোরা একের পর এক দেখেছিস। ভ্যান ডার ওয়াল, ডাইটেরেসি, ক্যামার্লিং-ওন্স, সাহা অ্যান্ড বোস, মানে আমাদের বাঙালি বিজ্ঞানী মেঘনাথ সাহা আর সত্যেন্দ্রনাথ বোস। আমাদের মোটামুটি এটা যখন করতে হয় তখন আমাদের খুব ভালো লাগে আর কি। কেন বলতো, মানে যত এই ফিজিক্স আর কেমিস্ট্রির যত তত্ত্ব পড়ি আমরা, সব বিদেশি লোকজনদের। এক্ষেত্রে আমরা যখন কেমিস্ট্রিতে বা ফিজিক্সের ক্ষেত্রেও যখন এই গ্যাস লয়ে যখন হায়ার ক্লাসে বিএসসি বা এমএসসি লেভেলে যখন আমরা গ্যাস ইকুয়েশনগুলোকে পড়ি এবং মেঘনাথ সাহা এবং সত্যেন্দ্রনাথ বোসের যখন কাজটাকে আমরা পাই, তখন অন্তত বাঙালি হিসেবে আমাদের খুব গর্ব লাগে। এটাও কিন্তু একটা পাশাপাশি তাদেরকে ইনফরমেশন এটা একটা দেওয়ার ছিল, তাদের মাথায় ব্যাপারটাকে ঢোকানো ছিল। এটাকে আগের দিন বলতে ভুলে গেছিলাম, একটু বলে দিলাম। তো আমাদের সিলেবাসে মোটামুটি 11 উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্স, বিভিন্ন রকমের জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, নার্সিং, সমস্ত রকম জয়েন্ট এন্ট্রান্সে শুধু ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটাই আছে। শুধুমাত্র ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা আছে। ভালো করে রাখবি, যেটা হচ্ছে আমাদের ইকুয়েশনটাকে আমরা জানি যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা হচ্ছে এক মোল গ্যাসের ক্ষেত্রে পি বাই এ বাই ভি স্কোয়ার, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান আরটি, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান আরটি। তো এটা হচ্ছে ফর ওয়ান, সবসময় লিখে দিতে হবে কিন্তু এটা ফর 1 মোল অফ গ্যাস, অর্থাৎ বাংলায় 1 মোল গ্যাসের ক্ষেত্রে। কারণ n মোল গ্যাসের ক্ষেত্রে বলেছি তোদেরকে বাই n করে, ভি এর সঙ্গে বাই n করে যেমন হবে সেরকম করে দিবি সব। যেখানে যেখানে ভি পাবি ভি বাই n করে দিবি। যেমন এটা ভি স্কোয়ার হচ্ছে, তাহলে এটা বাই n স্কোয়ার হবে, n স্কোয়ারটা উপরে উঠে যাবে ইত্যাদি। n স্কোয়ার বাই ভি স্কোয়ার, এখানেও তাহলে ভি বাই n, সেই nটা এখানে চলে যাবে, ভি মাইনাস এন বি সমান nRT হয়ে যাবে। এটা আগের দিন বলেছি। তো ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা তোদের আগের দিনে একটা মোটামুটি একটা বুঝিয়ে দিয়েছিলাম আগের ক্লাসটাতে, যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা কিন্তু পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। শুধু ভ্যান ডার ওয়াল কেন, ভ্যান ডার ওয়ালের পরে যে ভ্যান ডার ওয়ালটাকে দেখে ডাইটেরেসি এবং পরপর যে ইকুয়েশনগুলো এসছে, কোনোটাই কিন্তু রিয়েল গ্যাসকে, আমি একবারটি তোদের ভিডিওটার ক্ষেত্রে ইয়েটা দেখে নিই। হ্যাঁ, ফোকাসটাকে একটু করে দিলাম, তোদের ছবিটা ভালো আসবে, ভিডিওটা ভালো আসবে। তো যাই হোক, সেটা হচ্ছে যে আমি আগের দিন তোদের বলেছিলাম যে ভ্যান ডার ওয়াল শুধু নয়, ভ্যান ডার ওয়াল, ডাইটেরেসি, ক্যামার্লিং-ওন্স, সাহা বোস। ক্যামার্লিং-ওন্স সবথেকে আধুনিক ভিরিয়েল ফর্ম বলা হয়, এটা ভিরিয়েল ইকুয়েশন বলা হয় এটাকে। কিন্তু কেউই ত্রুটিমুক্ত সমীকরণ দিতে পারেনি, কারণ এমন কোনো সমীকরণ তুই দিতে পারবি না, কে দেওয়া সম্ভবই নয়, যাতে সমস্ত রিয়েল গ্যাসগুলোকে, সমস্ত বাস্তব গ্যাসগুলোকে একটা সমীকরণের সাহায্যে কিন্তু ব্যাখ্যা করা যাবে। তার কারণটা দেখ, গ্যাসগুলোর নেচার তো আলাদা। এটা অক্সিজেন, এটা নাইট্রোজেন। তা যদি দুটোর নেচার এক হতো, তাহলে অক্সিজেন আর নাইট্রোজেনের কেন আলাদা নাম দিতাম? তাহলে দুটোকেই তো আবার অক্সিজেন কিংবা দুটোকেই নাইট্রোজেন বলতাম, তাই না? দুটোর কোনো নেচার কোনোভাবে আলাদা, তাই তো দুটো আলাদা গ্যাস। তাহলে এই নেচারটা যখন আলাদা সমস্ত গ্যাসের, কোনো একটা সমীকরণের সাহায্যে কিন্তু গ্যাসগুলোকে প্রায় অসম্ভব ব্যাখ্যা করা। একটা সমীকরণের সাহায্যে কোনো একটা আলাদা ফ্যাক্টর কিন্তু সবসময় থেকেই যাবে। তো যাই হোক, ভ্যান ডার ওয়াল অনেকটা আধুনিক। ভ্যান ডার ওয়াল যে আদর্শ গ্যাসের যে পিভি সমান nRT, পিভি সমান আরটি 1 মোল গ্যাসের জন্য, সেই সমীকরণ থেকে বেরিয়ে এসে অনেকটা আধুনিক সমীকরণ, অনেকটা ত্রুটিমুক্ত সমীকরণ দিতে সমর্থ হয়েছিল। কিন্তু ভ্যান ডার ওয়ালের কী মূল ত্রুটিগুলো আমাদেরকে জানতে হবে, ভ্যান ডার ওয়াল সমীকরণটার কী ত্রুটি আছে সেটা একটু দেখেন একটু। তো দেখ, এখানে দেখ, আমি এখানে একটা ডায়াগ্রাম, একটা লেখচিত্র এঁকেছি, পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রামে ভ্যান ডার ওয়াল সমীকরণটাতে, অর্থাৎ এইভাবে কী করেছি, একটা যে কোনো পার্টিকুলার গ্যাসের জন্য এ আর বি এর মান কিন্তু নির্দিষ্ট, এবং যে কোনো ফিজিক্যাল কেমিস্ট্রির বইয়ে কিন্তু এই মানগুলোকে দেওয়াই থাকে, এবং তোদের অঙ্কের ক্ষেত্রে এ আর বি এর মান প্রোভাইড করে দেবে। তাহলে এ আর বি এর মান আমরা জানি। তাহলে ধর এরকম করে যদি আমরা একটা ডেটা এরকম করে দেখাই তোদের, তাহলে তোরা বুঝতে পারবি। ধর চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার নিলাম, তখন আয়তনটা এর, তাহলে এখানে দেখ ভালো করে বুঝে নে, আর একটু সোজা করে দিচ্ছি তোদের। ধর ভলিউমটা হচ্ছে 10 সিসি আয়তন নিলাম, তখন তাহলে এর মান আমরা জানি, বলে দেবে কোনো একটা, বি এর মানটাও বলে দেবে একটা পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে।
ভি এর মানটা 10, এই ভি এর মানটাও 10, আর এর মান আমরা জানি টিটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ব্যবহার করবো, ধর 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটাকে ক্যালভিন স্কেলে নিয়ে যেতে হবে। তাহলে পি এর মান পেয়ে যাবি, সেই পি এর মান ধর একটা যে কোনো একটা মান পেলি এক্স, আবার ভলিউমটাকে 20 ধরলি তখন মান পেলি ওয়াই, আবার ভলিউমটাকে 30 ধরলি তখন মান পেলি জেড, আবার ভলিউমটাকে 40 ধরলি তখন ডাব্লিউ, পি এর মান পেলি, এরকম মানগুলোকে পেলি। তাহলে এক্স কমা 10, ওয়াই কমা 20, এরকম করে কতগুলো বিন্দুকে আমরা পাবো। এরকম যদি আমরা 4টে আমি ভ্যালু নিয়েছি, এরকম যদি আমি 20টা ভ্যালু নিতাম, তাহলে আমরা কতগুলো বিন্দু পেতাম। সেই বিন্দুগুলোকে যোগ করলে এই নীল রঙের রেখাটাকে পাওয়া যাবে। কিন্তু দেখ, নীলটাকে দেখেছি থিওরিটিক্যাল কার্ভ, মানে থিওরিটিক্যালের বাংলা হচ্ছে কি তাত্ত্বিক লেখচিত্রটা, বাংলাটা লিখে দিচ্ছি, তাত্ত্বিক লেখচিত্র এটা। কিন্তু বাস্তবে ধর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে এটাকে নিয়েছি, এটা CO2 গ্যাসের ক্ষেত্রে ধর দেওয়া গেছে, এটা অ্যাকচুয়ালি CO2 গ্যাসের ক্ষেত্রেই এই স্ট্রাকচারটাকে পাওয়া যায়, লেখচিত্রটাকে পাওয়া যায়, তাই CO2 গ্যাস লিখে দিলাম। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে এবারে তুই করলি কি, এসব ইকুয়েশনে গেলি না, তুই করলি কি, একটা পিস্টন নিলি, সেখানে একটা ম্যানোমিটার ফিট করলি, আর আয়তন মাপক চোঙ ওই পিস্টনটার মধ্যে লাগানো আছে, এরকম একটা পিস্টন আর সিলিন্ডার, এরকম একটা, এটা এয়ার টাইট আছে। এবারে এখানে ভলিউমের দাগ কাটা আছে, এবং এর সাথে একটা হয়ে আছে কি, একটা ম্যানোমিটারকে ফিট করা আছে, ম্যানোমিটার একটা ফিট করা আছে, তার কাঁটা এরকম করে আছে ধর। তাহলে তুই কি করলি, 10 যখন আয়তন নিলি তখন দেখলি চারটা কত নির্দেশ করছে, সেটা বাস্তবে সেই চারটা পাচ্ছিস। 20 যখন, তখন কত হবে, তখন এই ভ্যালুগুলো আলাদা হয়ে যাবে। এই রকম করে তুই যদি 15টা কি 20টা যদি এরকম ভ্যালু P1 V1, P2 V2, P3 V3, P4 V4, P5 V5 এরকম করে যদি ভ্যালুগুলোকে পাস, তাকে বলবো আমরা এক্সপেরিমেন্টাল কার্ভ, অর্থাৎ এটা হচ্ছে পরীক্ষালব্ধ। এক্সপেরিমেন্টাল মানে পরীক্ষালব্ধ, পরীক্ষা করে যেটাকে আমরা পেলাম, পরীক্ষালব্ধ লেখচিত্র পাবো, সেটাকে লাল কালি দিয়ে দেখিয়েছি। তো খেয়াল করে দেখ, T1 তাপমাত্রাতে অ্যাকচুয়ালি T1 লেস দ্যান T2 লেস দ্যান T3 লেস দ্যান T4। T1 তাপমাত্রাতে দেখ একদমই মেলেনি, কেমন একটা, যেখানে নীল রঙের যে কার্ভটা, থিওরিটিক্যাল কার্ভটাকে পেয়েছি, সেটা হচ্ছে একটা মিনিমা, অর্থাৎ একটা তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদ, এবং ম্যাক্সিমা তরঙ্গ শীর্ষ আছে, যেখানে কিন্তু এই অংশটা, এই যে বিসি অংশটা দেখ এখানে এরকম নেই, এটা একটা একদম ভি অক্ষের সমান্তরাল একটা রেখা বাস্তবে পাচ্ছি, কিন্তু ভ্যান ডার ওয়ালের সমীকরণের সাহায্যে কিন্তু এই নীল রঙের রেখাটাকে পেয়ে যাচ্ছি, লালটা কিন্তু বাস্তবের ক্ষেত্রে। এবং এই লাল রঙের কার্ভটা খেয়াল করে দেখ, আমি পিভি ডায়াগ্রাম যখন বয়েলের শক্তির ত্রুটি দেখিয়েছিলাম, তখনও কিন্তু এই লাল রঙের মতনই একটা কার্ভ লিখেছিলাম, যেটা হচ্ছে আইডিয়াল বিহেভিয়ার থেকে যে বিচ্যুতি, ডেভিয়েশন, সেখানে দেখি 1 নম্বর পয়েন্টটাতে কিন্তু এইরকম কার্ভটা অলরেডি আমার আঁকানো আছে। তোরা খাতাটাকে নিজেদের খেয়াল করবি, দেখতে পাবি। তাহলে অর্থাৎ কি, ভ্যান ডার ওয়ালের সমীকরণ থেকে যে প্রাপ্ত যে লেখচিত্র, সেটা বাস্তবের লেখচিত্রের সঙ্গে কিন্তু মিলছে না। এটা খুব পরিষ্কার এই T1 তাপমাত্রাতেই বোঝা যাচ্ছে। T2 তাপমাত্রাতেও মেলেনি, T3 তাপমাত্রাতেও মেলেনি, T4 একটা উচ্চ তাপমাত্রায় গিয়ে মিলছে। অ্যাকচুয়ালি এটাকে হচ্ছে টিবি বলা হয়। এটাই বয়েল পয়েন্ট তোদেরকে বলেছি, উচ্চ তাপমাত্রাতে কি হয়, যে বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ করে, পিভিপি লেখচিত্রটা পি অক্ষের সমান্তরাল হয়ে যায়। তাহলে পিভি ডায়াগ্রামটাও রেক্ট্রায়াঙ্গুলার হাইপারবোলা বা সমবরা বৃত্তাকার হবে, একই ব্যাপার, অর্থাৎ আদর্শ আচরণ করবে, আদর্শ আচরণ করছে, তাই একই রকম হয়েছে। এটা অ্যাকচুয়ালি বয়েল তাপমাত্রা, আগের দিন বলেছিলাম, সেটা হচ্ছে তাহলে বয়েল তাপমাত্রা বা বয়েল টেম্পারেচার, টিবি। T3রও একটা নাম আছে, T3 নামটাকে আমি এখন এটাকে টিসি বলে দিচ্ছি। কাকে বলে আমি পরে আসছি, এক্ষুনি বলছি না টিসি কাকে বলে, এটাকে পরে আমি আরেকবার বলবো, তখন তোরা দেখবি। এখানে শুধু খেয়াল করে রাখ, এই যে নীল রঙের রেখাটাতে কিন্তু ম্যাক্সিমার মিনিমাটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আর তুই আলাদা করে শনাক্ত করতে পারছিস না। যে তাপমাত্রাতে এই ম্যাক্সিমার মিনিমাগুলো নষ্ট হয়ে যায়, সেই তাপমাত্রাটাকে টিসি বলে। কিন্তু প্র্যাকটিক্যালি টিসিটা কি, এটাতে আমি আসছি একটু পরে। তাহলে এটা তোদেরকে, তাহলে এই জায়গাটাকে মুছে দিই, এই জায়গাটাকে তোরা স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নে, আমি এটাকে মুছে দিচ্ছি। এই জায়গাটাকে রেখে আমি এই জায়গাটাকে বাঁ দিকটাকে মুছে দিচ্ছি, ডান দিকের অংশটাকে রেখে দিলাম। আচ্ছা, এবার তাহলে আমরা আসছিলাম ত্রুটি। তাহলে ত্রুটির 1 নম্বর ত্রুটিটা কি? 1 নম্বর ত্রুটিটা হচ্ছে লেখচিত্রটা। লেখচিত্রটাতে কি হচ্ছে, ভ্যান ডার ওয়াল লেখচিত্রতে বলবি কি, যে এখানে ম্যাক্সিমা আর মিনিমা লেখচিত্রটা
ম্যাক্সিমা মানে তরঙ্গ শীর্ষ, আর মিনিমা তরঙ্গ পাদ, অর্থাৎ নিচটাকে তরঙ্গ পাদ, তরঙ্গ শীর্ষ আছে। কিন্তু বাস্তবে এরকম যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি ব্যবহার করে আমরা পিভি লেখচিত্র আঁকি নির্দিষ্ট তাপমাত্রাতে, তাহলে এরকম তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদও কিন্তু লেখচিত্রের মধ্যে থাকে না। তার বদলে একটা পি অক্ষের সমান্তরাল, ভি অক্ষের সমান্তরাল আমরা একটা রেখা পাই, যেটা লাল রঙের দিয়ে দেখানো হয়েছে। তোরা যখন পরীক্ষাতে এসব এত বড় প্রশ্ন দেয় না, যদি দেয় তোরা তখন একটা অন্য কালারের পেন ব্যবহার করতে পারিস বা ডটেড লাইন ব্যবহার করবি। ডট ডট, একটাতে গোটা লাইন আর একটাতে এরকম করে এটাকে ডট ডট দিয়ে দেখাতে পারিস। এরকম করে তোরা লাল কালার তো ব্যবহার করা যায় না পরীক্ষাতে, কখনো করিস না। যদি নীল আর কালো ব্যবহার করতে পারিস সেক্ষেত্রে ডট ডট দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ, আমার যা মনে হয়। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেখ, 2 নম্বর পয়েন্ট ভীষণ ভাইটাল পয়েন্ট। অ্যাকচুয়ালি দেখ, T1 তাপমাত্রাটাকে নিয়ে আমরা এখানে দেখাচ্ছি সবাইকে। T1 তাপমাত্রাটার কথাই এখানে বললাম। T1 তাপমাত্রাতে, T1 তাপমাত্রার ক্ষেত্রে লক্ষ্য করে দেখ, এই যে বিসি পোর্শন অফ দ্য কার্ভ, বিসি পোর্শন, বিসি অংশ গ্রাফটার, এই যে এ বি সি ডি ই গ্রাফটার বিসি অংশ, বিসি অংশটা দেখ, এ বি অংশতে কিন্তু দেখ একদমই যে এক্সপেরিমেন্টাল কার্ভটার মতনই এসছে, এবং দেখ সিডিই পোর্শনটাও খানিকটা একদম প্রায়ই এটার মতনই এসছে, এক্সপেরিমেন্টাল কার্ভের মতন, থিওরিটিক্যাল এক্সপেরিমেন্ট কার্ভ কিন্তু মিলে গেছে। এই বিসি পোর্শনটাতে সমস্যাটা দেয়। বিসি পোর্শনটা অ্যাকচুয়ালি আমাদের সায়েন্সটারই এগেনস্টে চলে গেছে। কেমন মজাটা দেখ, বিসি পোর্শন মানে কি, মানে মূল বিন্দুগামী সরলরেখা, মানে স্ট্রেট লাইন। যারা ইংলিশ মিডিয়াম তাদের জন্য বলছি, বিসিটা হচ্ছে স্ট্রেট লাইন থ্রু অরিজিন। দেখ হয়ে গেছে স্ট্রেট লাইন থ্রু অরিজিন, অর্থাৎ এই বিসি পোর্শন অনুসারে পি ভ্যারিজ এস ভি হয়ে গেছে। বিসি পোর্শন অনুসারে অর্থাৎ পি আর ভি একে অপরের সমানুপাতিক, পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি। অর্থাৎ একটা গ্যাসকে তুই চাপ প্রয়োগ করলি তার আয়তন বেড়ে যাচ্ছে, তুই একটা গ্যাসকে চাপ প্রয়োগ করলি আয়তন বেড়ে যাচ্ছে, আয়তন সবসময় কমে। ইউনিভার্সের কোথাও এটা পাওয়া সম্ভব নয়। তাহলে এটা একদম সবথেকে বড় ত্রুটি হচ্ছে এই বিসি পোর্শনটা। চাপ বাড়ালে আয়তন কমে, চাপ বাড়ালে আয়তন কমে, এখানে চাপ বাড়াচ্ছিস আয়তন বেড়ে যাচ্ছে। চাপ বাড়ালে আয়তন বাড়া, অর্থাৎ পি আর ভি সমানুপাতিক বা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এটা অসম্ভব, ইউনিভার্সের কোথাও কোথাও সম্ভব নয়। তাহলে এটা একটা বড় ত্রুটি, 2 নম্বর ত্রুটি গেল। আর 3 নম্বর ত্রুটিটাকে পরে বলবো, 4 নম্বর এবং 5 নম্বরটাকেও পরে বলবো। এই 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরের জন্য তোরা 2টো করে লাইন শুধু এখন ফাঁকা রেখে রাখ খাতাতে। আমি আজকেই আসবো, পড়িয়ে বলবো 3, 4, 5, তখন আমি বলবো 3, 4, 5 এটা লেখে নে, এবং আমি অন্য জায়গাতে আমি চলে যাচ্ছি। তোরা বড় একটা স্ক্রিনশট নিয়ে নে, ঠিক আছে? তাহলে বড় একটাকে মুছে দিচ্ছি এবার আমি। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জায়গাটা ভীষণই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে লিকুইফ্যাকশন অফ গ্যাস, অর্থাৎ বাংলায় গ্যাসের তরলীকরণ, এই ব্যাপারটাকে একটু দেখ। লিকুইফ্যাকশন অফ গ্যাস, অ্যাকচুয়ালি যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, ধর CO2 গ্যাসটার ক্ষেত্রে যদি আমরা এরকম করে একটা পিভি ডায়াগ্রামকে আঁকি, এবং সব ডায়াগ্রামের এক্সপেরিমেন্টাল, মানে অর্থাৎ ওই একটা পিস্টনের মধ্যে গ্যাস ভরে তুই চাপ প্রয়োগ করছিস আর আয়তনটাকে দেখছিস, দিয়ে নোট রাখছিস P1 V1, আবার চাপটা বাড়ালি আয়তন তখন কত হলো দেখলি, আরও চাপটা বাড়ালি আয়তন কত হলো দেখলি, এরকম 15-20টা ডাটা নিলি, দিয়ে যদি আঁকিস সেক্ষেত্রে এটা কোনো সমীকরণ মানার প্রশ্নই নেই, না ভ্যান ডার ওয়ালস সমীকরণ, না টাইট্রিয়াসি, না আদর্শ গ্যাসের PV = nRT, কোনো সমীকরণের কোনো গল্প নেই। পার্টিকুলার একটা তাপমাত্রাতে তুই পি আর ভিগুলো মাপছিস, চাপ বাড়াচ্ছিস আয়তন মাপছিস, চাপ কমাচ্ছিস আয়তন মাপছিস, আলো চাপ বাড়াচ্ছিস আয়তন
মাপছিস, এভাবে চাপ প্রেসার আর ভলিউমের বিভিন্ন ডাটাগুলোকে নিয়ে তুই গ্রাফ করছিস, যেটাকে আমি আগের ছবিতে লাল কালারের ছবি দিয়ে দেখিয়েছিলাম, সেটাকে এখানেই দেখাচ্ছি। এখানে লাল কালারই দেখায়। কার্বন ডাইঅক্সাইড CO2 গ্যাসের বেলাতে আমরা যখন এক্সপেরিমেন্টাল কার্ভগুলোকে আঁকি তখন দেখা যায় কার্ভগুলো এরকম হয়। তো খেয়াল করে দেখ, এটা হচ্ছে T1, এটা T2, এটা T3, এটা T4। তো এই যে এবং T1 লেস দেন T2, লেস দেন T3, লেস দেন T4, অর্থাৎ তাপমাত্রা আস্তে আস্তে বাড়িয়েছি। T1টা তাপমাত্রা কম, আস্তে আস্তে এটা বেড়ে গেছে। তো এই যে T1 তাপমাত্রাটাতে এখানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা কর ব্যাপারটাকে, এই ব্যাপারটা কি হচ্ছে। অ্যাকচুয়ালি তোরা গ্রাফটাকে এই দিক থেকে না ভেবে এই দিক থেকে ভাব। গ্রাফটার এখান থেকে ধরা যাক শুরু, ভাবনাটা শুরু কর এখান থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখ, এখান থেকে আমরা করছি কি, চাপ বাড়াচ্ছি আর আয়তন আস্তে আস্তে কমছে। আয়তন কমছে, এখানে কমে গেছে এতটা পর্যন্ত, ধর যতটা এলো। এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাস রিজিয়ন। গ্যাস রিজিয়ন একদম গ্যাসীয় অবস্থা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক নেচার হয়েছে, তাই একদম আমাদের বয়েলের সূত্র অনুসারে। এবারে দেখ, পার্টিকুলার এই তাপমাত্রাটাতে দেখ, এই তাপমাত্রার এই অংশটাতে দেখ, চাপটা স্থির, স্থির চাপে হঠাৎ করে আয়তন এতটা কমে গেছে। হঠাৎ করে আয়তন এতটা কমে গেছে। তাহলে এই যে জায়গাটা, এটা অ্যাকচুয়ালি কি? এটা আমরা জানি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট চাপে হঠাৎ করে আয়তন কমতে পারে যদি ফেজ চেঞ্জ, অর্থাৎ দশার পরিবর্তন হয়ে গেছে, গ্যাসটা লিকুইড হয়ে গেছে। এই জায়গাটাতে হচ্ছে লিকুইড আর গ্যাস কো এক্সিস্টেন্স। বাংলাটাতে লিখবি তরল গ্যাস সহাবস্থান। এখানে তরল আর গ্যাস সহাবস্থান করছে, এইখানে এসে লিকুইফিকেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই জায়গায় এসে লিকুইফিকেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এবার লিকুইড, এবার লিকুইডের ক্ষেত্রে মজাটা দেখ, আমরা গ্যাসের ক্ষেত্রে তুই চাপটা প্রয়োগ করলে আয়তনটা অনেকটা কমে, কিন্তু এটা তরল, জলের ক্ষেত্রে তুই চাপ প্রয়োগ করলে আয়তন কি ততটা কমাতে পারবি না। তাহলে কী হয়, তরলের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে আয়তন ভলিউমটা কমতে পারে, কমেও, সেটা কিন্তু ভীষণই কম। এখানে লক্ষ্য করে দেখ, ধর এই চাপটা ধর এতটা পর্যন্ত, এই চাপ এখানে এতটা চাপ আছে, এই ধর এই চাপটা আছে। আচ্ছা, তোদেরকে এই জায়গাটাকে ছেড়ে রাখি, তোরা একটা স্ক্রিনশট রাখ। তাহলে এই ধর চাপ আছে, এই চাপটা বাড়িয়ে আমি এতটা করলাম, আয়তনটা কি চেঞ্জ হলো দেখ, খেয়াল করে দেখ। এই ছিল আয়তন এই চাপে, আর এই চাপে আয়তনটা হয়ে গেল এইটুকু। তাহলে এতটুকু মাত্র কমলো, এতটা চাপ বাড়ানোর ফলে আয়তন এইটুকু কমছে। তাহলে এই জায়গাটা তাহলে তরল, তাহলে এই জায়গাটাকে আমরা লিকুইড লিখে ফেলি। এটা হচ্ছে লিকুইড, এই জায়গাটা অ্যাকচুয়ালি লিকুইড। এবারে মজাটাকে দেখ, T2-র ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটাতে পারি, T3-র ক্ষেত্রে এই যে লিকুইড গ্যাস কোএক্সিস্টেন্সের জায়গাটাই নেই, সমস্যাটা হচ্ছে এটা। আর T4 তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়ে গেছে, অর্থাৎ বয়েলের সূত্র মানছে সমান TB। তো ঘটনা হচ্ছে কি, যে গ্যাসের তরলীকরণ করার ক্ষেত্রে এটা একটা মাথায় রাখবি ব্যাপারটাকে, যে সাধারণভাবে গ্যাসকে তরল করবি কীভাবে করবি। একটা গ্যাস নিলি, এটা গ্যাসটাকে ধর এরকম করে একটা গ্যাস নিয়েছিস, এটা এরকম পাত্রে গ্যাস দিয়েছিস, পিস্টনে যেরকম পিস্টন আছে, সেই পিস্টনে করে চাপ, একটা পার্টিকুলার তাপমাত্রাতে চাপ প্রয়োগ করলে গ্যাসটা তরলে পরিণত হয়, সাধারণভাবে হয়। কিছু গ্যাস বাদ দিয়ে সাধারণ তাপমাত্রাতে কিন্তু তরলে অনেক গ্যাসকে পরিণত করা যায়, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এদেরকে কিন্তু যায় না। তাহলে করতে হয় কি, মজাটা হচ্ছে কি, একটা গ্যাসকে তরলে পরিণত করতে গেলে অ্যাকচুয়ালি তাপমাত্রাটাকে প্রথমে কমাতে হয়, তাপমাত্রাটাকে কমিয়ে চাপ প্রয়োগ করতে হয়, তবে গ্যাসটা তরলে পরিণত করতে হয়, তরলে পরিণত হয়, লিকুইফ্যাকশনটা হয়। এবারে এই তাপমাত্রাটা কতটা কমাবি, এই যে দেখা গেছে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এরকম একটা তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে তুই যতই চাপ প্রয়োগ কর গ্যাসটাকে তরলে পরিণত করা সম্ভবই নয়। প্রতিটা ধর একটা এরকম করে পিস্টন আর সিলিন্ডারের মধ্যে এরকম করে ধর একটা গ্যাসের ক্ষেত্রে এমন একটা ক্যারেক্টারিস্টিক্স তাপমাত্রা থাকে, প্রতিটা গ্যাসের ক্ষেত্রে একটা ক্যারেক্টারিস্টিক্স তাপমাত্রা থাকে, যে তাপমাত্রার উপরে যদি গ্যাসটাকে রাখিস তুই যতই চাপ প্রয়োগ কর গ্যাসটা তরলে পরিণত হবে না।
এই তাপমাত্রাটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার বা টিসি। আগে যে ছবিতে রেখেছিলাম টিসি, বাংলায় বলে সংকট বা ক্রান্তীয় তাপমাত্রা। এইটাই টিসি, আগের যে ছবিতে বলেছিলাম পরে বলবো, এটা হচ্ছে টিসি। তাহলে ধর এই যে ধর এই তাপমাত্রাটা একটা ধর টি এক্স তাপমাত্রা, ধর টি ধর T5 তাপমাত্রা, একটা টি তাপমাত্রা ধর যাক টি, এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, T4 T3 বরঞ্চ মিসগাইডেড হয়ে যাচ্ছিস টি। এই টি তাপমাত্রা ধরা যাক টিসির থেকে বেশি এই পার্টিকুলার একটা গ্যাসের ক্ষেত্রে। এবারে তুই এখানে প্রচুর চাপ প্রয়োগ করছিস, এরকম করে সেই আমি ছবি এটাতে সেই পোড়াম দিচ্ছি আর কি, বিভিন্ন রকমের প্রেসার মানে ওয়েট চাপাচ্ছি। ফিজিক্সের সে ওয়েটগুলো হয় যেগুলো হচ্ছে পোড়ান, যেগুলোকে আমরা বাংলায় বলি তুলাদণ্ডের পোড়ানগুলোকে চাপাচ্ছি, প্রচুর চাপিয়ে দিচ্ছি। তুই পোড়ান তো বাদ দে, তুই 4টে হাতিকে যদি এর উপরে চাপাস তবুও গ্যাসটাকে তরলে পরিণত করতে পারবি না। টিসির উপরে কোনো গ্যাসকে ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট তাপমাত্রা বা ক্রান্তীয় তাপমাত্রার উপরে কোনো গ্যাসকে যতই চাপ প্রয়োগ কর কখনো তরলে পরিণত করা যায় না। এই পার্টিকুলার টেম্পারেচারটাকে বলা হয় ক্রান্তীয় তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। এই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে, তাহলে টিসিটা কি? এটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, বাংলায় বলে সংকট বা ক্রান্তীয় তাপমাত্রা। এখানে একটা টিসি দিয়ে একটা মজা আসছে, এক্ষুনি আসছি তোদের, এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলবো। এটা হচ্ছে ক্রান্তীয় তাপমাত্রা। তাহলে ক্রান্তীয় তাপমাত্রার ওপরে, যেমন ধর একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটার ক্রান্তীয় তাপমাত্রার ভ্যালু বলি আমি তোদেরকে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের 304.115 মানে প্রায় 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। CO2 এর টিসি 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ তুই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে যদি 35 ডিগ্রি সেন্টিগ্রেড কি 32 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে যতই চাপ প্রয়োগ কর, গ্যাসটা কখনোই তরলে পরিণত হবে না। CO2 গ্যাসটাকে তোকে তরলে পরিণত করতে হলে ফার্স্ট কাজ তোকে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামিয়ে দে। 29 ডিগ্রি, 25 ডিগ্রি, 20 ডিগ্রিতে নামা। 31.1-এর নিচে নামালেই হবে। নামা, তারপর চাপ প্রয়োগ কর, তরলে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে ক্রান্তীয় তাপমাত্রা। এবারে আছে পিসি। পিসি কি হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার, মানে হচ্ছে ক্রান্তীয় বা সংকট চাপ। তাহলে ক্রান্তীয় বা সংকট চাপটা কি? যে ক্রিটিক্যাল টেম্পারেচারে বা ক্রান্তীয় তাপমাত্রায় যে ন্যূনতম চাপ, মিনিমাম যে প্রেসারটা অ্যাপ্লাই করলে, ন্যূনতম চাপ প্রয়োগ করলে একটা গ্যাস তরলে পরিণত হয়। মানে ব্যাপারটা ন্যূনতম বা মিনিমাম প্রেসারের একটু কনসেপ্টটাকে পরিষ্কার কর। ধর কার্বন ডাইঅক্সাইডকে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে তুই তরলে পরিণত করতে চাইছিস। ধর এটার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমি একটু বলেই দিই, 72.9 ATM। পিসি 72.9 ATM। এটা হচ্ছে CO2-র ক্ষেত্রে। তোদেরকে একটা ভালো বইয়ের থেকে ডাটাগুলো দিচ্ছি, অনার্স লেভেলের বই, পিসি রক্ষিত থেকে আমি পুরো এই ফিজিক্যাল কেমিস্ট্রিটা কিন্তু আমি তোদের পড়াচ্ছি। 72.9 অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে। তো আমি বলতে চাইছি কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে তুই 100 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করলেও তরলে পরিণত হবে, 500 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করলেও তরলে পরিণত হবে, আবার 74 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করলেও হবে, 80 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করলেও হবে। কিন্তু 72.5 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করলে কিন্তু তরলে পরিণত করা যাবে না। তাহলে মিনিমাম 72.9 72.9 ATM প্রেসার অ্যাপ্লাই করলে তবে এই টেম্পারেচারে CO2 গ্যাসটাকে তরলে পরিণত করা সম্ভব। সেজন্য ওই মিনিমাম শব্দটাকে উল্লেখ করা হচ্ছে ন্যূনতম। ক্রান্তীয় বা সংকট তাপমাত্রাতে ন্যূনতম যে চাপটা প্রয়োগ করলে কোনো গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব হয় তাকে বলা হয় পিসি। আর হচ্ছে ভিসি। ভিসি হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম বা সংকট বা ক্রান্তীয়
আয়তন, সংকট বা ক্রান্তীয় আয়তন। সংকট বা ক্রান্তীয় আয়তন জিনিসটা কি? এটাতে সংজ্ঞাটা ভীষণই সোজা। আমরা যখন তোদের মতন ছিলাম তখন আমরা যেটাকে মনে রাখতাম যে টিসি ও পিসিতে ভি কে ভিসি বলে। দেখ এটা কত সহজ হলো। দেখ মানে এটাকে কি মানেটা কি হলো, এটাকে বড় ভাষায় লেখা দিলেই হয়ে গেল তোর ভিসির ক্রিটিক্যাল ভলিউমের সংখ্যা। অর্থাৎ কোনো গ্যাসের ক্রান্তীয় তাপমাত্রা ও ক্রান্তীয় চাপে যে আয়তন হয় তাকে ক্রান্তীয় আয়তন বলা হয়। ইংরেজিতে বলবি at critical temperature and critical pressure volume of a gas is called its critical volume। টিসি ও পিসিতে ভি কে ভিসি বলে, ভি মানে আয়তন। বোঝা গেল? তো এই জায়গাটাতে এবারে দুটো ডাটা তোদেরকে একটু মনে রাখতে হয় এখানটাতে। আচ্ছা, এখানে পাশাপাশি আগে একটা এই ছবিটা মুছে দেবার আগে আর একটা জিনিস বলে দিই, এই একটা ছবিতে ওই কাজটা হয়ে যাবে। আমি নীল কালারের পেনটা দিয়ে দেখাচ্ছি। দেখ এখানে তাহলে এটা এই যে পিভি লেখচিত্রের যে ভি অক্ষের সমান্তরাল অংশটা এই জায়গায় এসে যেন একদম মিশে গেছে। তাহলে আমি যদি এই জায়গাটাতে যদি আমি এরকম করে যদি আমি একটা রেখা টানি, তাহলে এই রেখাটার অংশে দেখ তুই যদি আরও গ্রাফ টানতে চাস, তুই ধর টানলি এরকম গ্রাফ, এইখানে এরকম একটা গ্রাফ টানতে পারিস, এখানে এরকম একটা গ্রাফ টানতে পারিস। কিন্তু দেখ এই যে ডটের নীল রঙের ডটের রেখাটা আঁকলাম, সেই অংশটার মধ্যেই এই লিকুইড গ্যাস কোএক্সিস্টেন্স অর্থাৎ তরল গ্যাস সহাবস্থানের অংশটা কিন্তু সীমাবদ্ধ থাকছে। অর্থাৎ এই অংশটার মাধ্যমেই আমরা একটা তরল এবং গ্যাসের নিরবিচ্ছিন্নতা, গ্যাস এবং তরল লিকুইডের একটা কন্টিনিউটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পার্টিকুলার এই যে জায়গাটাকে, এটাকে আমরা বলি যে কন্টিনিউটি অফ স্টেট বা অবস্থার নিরবিচ্ছিন্নতা। বোর্ডটাকে আমাকে মুছতে হবে এই জায়গাটাকে। এই গ্রাফটাকে তোরা আলাদা করে আঁকবি। আমি একসঙ্গে ছবিটাকে আমি খাটলাম না। কন্টিনিউটি অফ স্টেট বা অবস্থার নিরবিচ্ছিন্নতা, দুটোকে একসঙ্গে গুলি ফেলি। এই যে এই লিকুইড ফিকুইড ডট এইসব লাইনগুলোকে লিখবি না সেক্ষেত্রে। কন্টিনিউটি অফ স্টেট বা অবস্থা নিরবিচ্ছিন্নতা কেন বলে? যে এই অংশটাই তরল আর গ্যাস যে একই জিনিসের দুটো রূপ। আগে মানুষ জানতো না বরফ আর জল। হ্যাঁ, বরফ আর জলটাকে যেখানে বরফ হতো, ধর যে শীতের দেশের লোকরা জানতো, কিন্তু গ্রীষ্ম দেশের বাঁকুড়ার লোক, আর যে বাঁকুড়াতে যেসব আদিম মানুষরা এইসব জায়গায় থাকতো যেখানে বরফ হতোই না, তো সেক্ষেত্রে কিন্তু বরফ আর জল একই জিনিস কিন্তু বুঝতোই না। সেরকম অনেক কিছু পদার্থের ক্ষেত্রে এই দুটো কঠিন আর তরলটা যে একই জিনিস এটা জানতোই না, জানা ছিল না, মানুষের পক্ষে সম্ভবও ছিল না। তাহলে এটা কঠিন আর তরল একটা পদার্থের সলিড ফর্ম আর লিকুইড ফর্মটা সেম জিনিস বা গ্যাসিয়াস ফর্মটাও সেম জিনিস, এই ধারণাটা কিন্তু অনেক আগে ছিল না। পরবর্তী ক্ষেত্রে জেনেছে, কিন্তু এর ব্যাখ্যা পায়নি। সেই ব্যাখ্যাটা এখান থেকে গ্যাস আর তরলের ক্ষেত্রে খুব সুন্দর উঠে আসছে যে এটা একটা নিরবিচ্ছিন্ন, এই দশাটা ফেজটা কিন্তু একটা কন্টিনিউটি রয়েছে, ফেজটার মধ্যে স্টেটটার মধ্যে একটা কন্টিনিউটি রয়েছে। অবস্থা নিরবিচ্ছিন্নতার অংশটা এই ডটেড লাইন দিয়ে দেখানো হচ্ছে। এই অংশটাতে কী হচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে তরল এবং গ্যাস এখানে সহাবস্থান করছে। এটা একটা গেল। এই জায়গাটা তোদেরকে আমি একটা বললাম ইন্টারেস্টিং কথা বলবো, সেই কথাটাকে একটা ইনফরমেশন দিয়ে তোদেরকে একটু বলি। বোর্ডওয়ার্কটাকে একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি আলোচনাটাকে তুলি। মুছে দেবার পরে আমি আলোচনাটাকে তুলছি তোদের। ইন্টারেস্টিং আলোচনা হবে জায়গাটাকে, দেখ তোদের ভালো লাগবে। সেটা হচ্ছে ভেপার অ্যান্ড গ্যাস। এটা তোরা মাধ্যমিক লেভেলে ছোট একটু সামান্য পড়েছিস, কিন্তু আসল ব্যাখ্যা পাসনি। বাষ্প গ্যাস ব্যাপারটাকে আমি একটু বলি, তাহলে তোরা ক্লিয়ার হবি। যেমন ধর আমরা বলি অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, CO2 গ্যাস, কিন্তু ওয়াটার দ্যাট ইজ H2O ভেপার, জলীয় বাষ্প। বাংলায় বলি জলীয় গ্যাস নয়, জলীয় বাষ্প।
অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, CO2 গ্যাস, জলীয় বাষ্প, I2 বাষ্প, I2 ভেপার, সোডিয়াম ভেপার, সোডিয়াম ভেপার ল্যাম্প, সোডিয়াম ভেপার, সোডিয়াম ভেপার, আয়োডিন ভেপার ইত্যাদি। তো কারা বাষ্প আর কারা গ্যাস, এটা আমরা কী করে বুঝি? এইখানে হচ্ছে মজাটা। এখানে একটা কনসেপ্ট আমি তোদেরকে একদম গোড়াতে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট দিতে, আমি একটু জল খেয়ে নিই। দেখ, আমি একটা ইন্টারেস্টিং কনসেপ্ট দিই তোদের এখানে, যে মাথায় রাখ, যারা বিশেষ করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিবি, বিভিন্ন রকমের জয়েন্ট, তারা ভালো করে ব্যাপারটাকে বোঝ। আর শুধু উচ্চ মাধ্যমিক বা 11-এর ক্ষেত্রে তো এক কথাতেই ব্যাপারটাকে বোঝানো যাবে, সেটা আমি বলছি। ব্যাপারটা কিন্তু মন দিয়ে ডিটেল বোঝ, ইন্টারেস্টিং পয়েন্ট ভীষণ। এবং এই জায়গাটা কতটা তোদের ভালো লাগলো জায়গাটা শুনে, সেটাও একটু কমেন্ট করবি। নিজেদের গ্যাস ভেপারের পোর্শনটা তোদের বুঝতে পারলি কিনা ঠিকঠাক, সেটাকে একটু কমেন্ট করবি, একদম ছোট্ট করে বলে লিখবি, তাহলেই হবে যে স্যার গ্যাস ভেপারের অংশটাকে আমরা বুঝতে পেরেছি, এইটুকু লিখলেই হবে, বা ভালো লেগেছে গ্যাস ভেপারের অংশটাকে। খুব ইন্টারেস্টিং জায়গা, অন্তত আমার পার্সোনালি খুব ভালো লাগে জায়গাটাকে। দেখ, গ্যাস অ্যাকচুয়ালি তুই যদি হায়ার স্টাডি করিস, যে বেশি করে উচ্চ ক্লাসের যদি পড়াশোনা করিস, তোদের এখনও সময় আছে, আরও করবি তোরা। আমার আশা তোরা অনেকেই অনেক উঁচু পড়াশোনা, অনেক উঁচু হায়ার ক্লাসে অনেক জায়গা অনেক অ্যাচিভ করবি। তো অনেকে আমি দেখেছি আমার ক্লাসের মধ্যেই, তোদের অনেককে দেখেছি, অনেকের পারফরমেন্স লেভেল আমার ভীষণ ভালো লাগে। তোদেরকে যদি আমি অফলাইনে পেতাম, আমি আরও ব্যাপারটাকে ঘষে মেজে আরও রেডি করতে পারতাম। তো যাই হোক, আমি যেটাকে বলতে চাইছি যে গ্যাস এবং বাষ্প, গ্যাস আর ভেপার, এই কনসেপ্টটা হচ্ছে প্ল্যানেট নির্ভর। ভেরি ভেরি ইন্টারেস্টিং টার্ম, প্ল্যানেট বা গ্রহ নির্ভর। অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রে অক্সিজেনকে গ্যাস বলছি, জলীয় বাষ্প, ওয়াটার ভেপার বলছি, আয়োডিন ভেপার বলছি। কোনো তো প্ল্যানেটের ক্ষেত্রে অক্সিজেনকেও তোকে ভেপার বলতে হতে পারে, আর কোনো প্ল্যানেটের ক্ষেত্রে আয়োডিনকেও তোকে কিন্তু গ্যাস বলতে হতে পারে। মজাটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে ভেপার এবং গ্যাসের গল্পটা এসছে। কেন এসছে এবার বোঝ। খুব সহজে বলবো আমি, শুধুমাত্র ক্রিটিক্যাল টেম্পারেচার দিয়ে আমি দুটো জিনিসকে দিয়ে বোঝাবো। আমি বোঝাবো তোদের দুটো দিয়েই বোঝানো, অক্সিজেন এবং ওয়াটার ভেপার, এই দুটোকে দিয়ে বোঝায়, তাহলে বুঝতে পারবি। যেমন হচ্ছে গ্যাস আর ক্রিটিক্যাল টেম্পারেচার। অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে হচ্ছে -118.72 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটার ভেপারের ক্ষেত্রে ব্যাপারটা ভি লিখলাম, মানে ওয়াটার ভেপার, এর ক্ষেত্রে হচ্ছে 374.3 ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো করে বোঝ, অক্সিজেনকে তোকে যদি তরলে পরিণত করতে হয়, এই তাপমাত্রার নিচে -118.72 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে তোকে আগে তাপমাত্রা নামাতে হবে, দিয়ে চাপ প্রয়োগ করতে হবে, তবে অক্সিজেন তরলে পরিণত হবে। জল 374.3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে নামিয়ে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হবে। এবার আমাদের পৃথিবীর গড় তাপমাত্রার কথা ভাব। আমাদের গড় তাপমাত্রা হচ্ছে সবথেকে বেশি, ধর গ্রীষ্মকালে আমাদের থর মরুভূমি, পাকিস্তানের জেকোবাদ, আমাদের বাঁকুড়া পুরুলিয়াও এমন কিছু কম তাপমাত্রার নয়। বিভিন্ন মরুভূমিগুলো, থর মরুভূমি রাজস্থানের বললাম আমি অলরেডি, এরা হচ্ছে খুব বেশি তাপমাত্রা 60-65 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি ভলকানিক ইরেপশনের সময় অর্থাৎ আগ্নেয়গিরির যখন অগ্নি উৎপাত হয়, তখন তার ধারে কাছের তাপমাত্রা, আগুনের তাপমাত্রা অনেক বেশি হবে, সেটা ডিফারেন্ট জিনিস। আমি ন্যাচারালি তার আশেপাশে তাপমাত্রা 70 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে দিলাম, সব থেকে বেশি ধরে নিলাম। পৃথিবীর সব থেকে বেশি তাপমাত্রা পাওয়া যায় 70 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সবথেকে কম তাপমাত্রা পাওয়া যায় আমরা জানি একদম সাইবেরিয়াতে, ভালকানিক্স বা সাউথ পোল বা নর্থ পোলে, যেখানে একদম বরফের জায়গা, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলটাতে, সেখানে -70 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি তাহলে +70 থেকে -70-এর মধ্যে তাপমাত্রা আমরা পৃথিবীর মধ্যে পাই, এটা আমরা পাই। তাহলে দেখ, জলের যে ক্রিটিক্যাল টেম্পারেচার, জলীয় বাষ্পের ক্রিটিক্যাল টেম্পারেচার, তার থেকে পৃথিবীর তাপমাত্রা সবসময়তেই কম। অর্থাৎ আমরা পৃথিবীর যে স্বাভাবিক তাপমাত্রা, ধর এখন আমার বাড়িতে এখন তাপমাত্রাটাকে আমি মোটামুটি ধর 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন আমি দেখতে পাচ্ছি, 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন আছে।
30°C তাপমাত্রাটাতে কি 35°C তাপমাত্রা এর থেকে কম, তাহলে আমি এই রুম টেম্পারেচারেই চাপ প্রয়োগ করলে জলীয় বাষ্পটা কিন্তু জল হয়ে যাবে। -118.7°C তাপমাত্রা পৃথিবীতেই নেই, তাহলে তোকে পৃথিবীর মধ্যে কোনো অংশে অক্সিজেন তরল ফর্মে থাকতেই পারে না, কিন্তু পৃথিবীর মধ্যে জলীয় বাষ্পটা জলের ফর্মে খুব স্বাভাবিকভাবেই আছে। দেখ চারদিকে জল পাওয়া যাচ্ছে, জল এবং জলীয় বাষ্প দুটোই কিন্তু পৃথিবীতে স্বাভাবিকভাবেই আছে, ঠিক আছে। অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রান্তীয় তাপমাত্রা উপরে যারা থাকে তারা হচ্ছে গ্যাস। এখন অক্সিজেন কোথায় আছে? এখন ধর আমার বাড়িতে এখন 35°C তাপমাত্রা, তার ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরেই অক্সিজেন অবস্থান করছে আমাদের পৃথিবীর মধ্যে, তাহলে অক্সিজেন তাই গ্যাস। ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে থাকলে গ্যাস, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকলে ভেপার। দেখ এখন ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে অনেক নিচে আছি আমরা জলীয় বাষ্পের ক্ষেত্রে, জলীয় বাষ্পের ক্রিটিক্যাল টেম্পারেচার এটা আমরা আছি 35°C, সেটা অনেক কম। তবে যারা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকে, জলীয় বাষ্প কিন্তু এখানেও আমাদের ঘরের মধ্যে আছে, হিউমিডিটি আছে, সে তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার নিচেই অবস্থান করছে, তারা হচ্ছে ভেপার। অর্থাৎ সহজ করে তোদেরকে একটু বলে দিই এই জায়গাটা, সেটা হচ্ছে কি, যেখানে তুই যার শুধু তরল ফর্মটাকেই শুধু গ্যাসীয় অবস্থাটাকেই পাস, গ্যাসিয়াস ফর্মটাকেই যে প্ল্যানেটের মধ্যে পাস, তারা হচ্ছে গ্যাস। গ্যাসীয় ছাড়া যদি তারা কঠিন বা তরল ফর্মেও থাকতে পারে সেই গ্রহর মধ্যে, তখন তারা ভেপার। যেমন আয়োডিন সাধারণভাবে কঠিন, সোডিয়াম সাধারণভাবে কঠিন সলিড, ওয়াটার ভেপার সাধারণভাবে তরল এবং কঠিন আইস হিসেবে পাই, আবার জল হিসেবে পাই, লিকুইড হিসেবে পাই। তরল কঠিন লিকুইড এবং সলিড সব ফর্মেই থাকে, তাই এটা ভেপার। কিন্তু অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এদের স্বাভাবিকভাবে কিন্তু আমরা গ্যাসীয় ফর্ম, গ্যাসিয়াস ফর্ম বা গ্যাসীয় অবস্থা ছাড়া অন্য যে দুটো ফর্ম কঠিন বা তরল কিন্তু আমরা পাই না, তাদেরকে আমরা গ্যাস বলবো। এটা কিন্তু মাথায় রাখবি, তারাই হচ্ছে গ্যাস। এবারে অন্য গ্রহের কথাটাই যেটা বলছিলাম, ধর কোনো গ্রহের সাধারণ তাপমাত্রা, সেখানে নর্মাল টেম্পারেচার হচ্ছে -150°C, একটা গ্রহের হচ্ছে -150°C। তো সেখানে যদি অক্সিজেনকে পাস গ্যাস হিসেবে, তাহলে এটা অক্সিজেন ভেপার, কারণ অক্সিজেনটা তো তরল হয়ে থাকবে তখন, কারণ অক্সিজেনের তো এই তাপমাত্রার ক্রিটিক্যাল টেম্পারেচার তার থেকে অনেক নিচে আছে, তাহলে অক্সিজেন সেখানে তরল হয়ে থাকবে। আবার ধর জলীয় বাষ্পের বেলাতে যদি কার গড় তাপমাত্রা যদি হয় 400°C এবং তুই সেখানে যদি এটাকে যদি আমরা ভেপার হিসেবেই পাচ্ছিস, কারণ ভেপার হিসেবেই পাবি, তরল তো হবে না। যেহেতু তরল হবে না, লিকুইড হবে না, তখন সেখানে আমরা গ্যাস বলবো এটাকে। যদি H2O ফর্মে থাকে সেখানে, তাহলে গ্যাস বলবো। তাহলে এইটা হচ্ছে প্ল্যানেটের উপর নির্ভর করছে ভেপার এবং গ্যাসের কনসেপ্ট। আমাদের পৃথিবীর সাপেক্ষে যারা শুধুমাত্র গ্যাসীয় অবস্থাতেই পৃথিবীতে অবস্থান করে, তারা হচ্ছে গ্যাস। তারা সবসময়তেই তাদের ক্রিটিক্যাল টেম্পারেচারগুলো আমাদের পৃথিবীর গড় তাপমাত্রাটার থেকে অনেক কম, অর্থাৎ তারা ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে অবস্থান করে। এবং যে সকল পদার্থকে গ্যাসীয় অবস্থা ছাড়া তরল বা কঠিন লিকুইড বা সলিড স্টেটেও আমরা পাই পৃথিবীতে, তাদেরকে আমরা ভেপার বলি। তাদের অবস্থানটা ক্রিটিক্যাল টেম্পারেচারের অনেক উপরে, তাদের অবস্থানটা ক্রিটিক্যাল টেম্পারেচারের অনেক নিচে। বোঝা গেল? এটা গেল। এই জায়গাটাকে তাহলে আমি মুছে দিচ্ছি। এবারে দেখ, এবারে কিছু ম্যাথামেটিক্যাল ফর্মকে দেখায়। আমি কিছু ম্যাথামেটিক্যাল ফর্মকে দেখাই। ম্যাথামেটিক্যাল ফর্মের মধ্যে পড়ছে আমাদের, সেটাকে বলি তোদের, যেটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুস অর্থাৎ সংকট মান সমূহ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে, কিন্তু মাথায় রাখবি ভ্যান ডার ওয়াল গ্যাস ভ্যান ডার ওয়াল গ্যাস মানে হচ্ছে কি, যে সকল গ্যাস ভ্যান ডার ওয়ালের সমীকরণটা মেনে চলে। তাহলে এক্ষেত্রে VC সমান 3B দেখা গেছে। বিটা হচ্ছে আয়তন সংশোধনী ধ্রুবক, প্রেসার ভলিউম কারেকশন কনস্ট্যান্ট, PC A/27B²,
আর টিসি সমান 8a/27 যেখানে এ হচ্ছে প্রেসার কারেকশন কনস্ট্যান্ট বা চাপ সংশোধনী ধ্রুবক টিসি। এই ভ্যালুগুলোকে কিন্তু মনে রাখতে হবে। আরেকটা ভ্যালু বলে দিচ্ছি টিবি, এটা হচ্ছে বয়েল টেম্পারেচার, এটার ভ্যালু হচ্ছে a/rb। এবারে দেখ, এবারে তাহলে ভিসি বাই বি সমান হচ্ছে, তাহলে ভিসি বাই বি সমান হচ্ছে 3, ভিসি মানে 3b। আচ্ছা, আরটিসি বাই পিসি ভিসি, আরটিসি আর টিসি বাই পিসি ভিসি, আরটিসি টিসি মানে হচ্ছে 8a/27 পিসি মানে হচ্ছে a/27b², আর ভিসি সমান হচ্ছে 3b। তাহলে এগুলো কাটাকাটি করে দে, এ কাটাকাটি করে দে, বির সাথে এটা বিটা, ওই বিটা উপরে উঠে যাবে, তাহলে বি বি কাটাকাটি হয়ে যাচ্ছে, আর এর সাথে এ আর এর, তাহলে হচ্ছে এই 27-এর সাথে এই 27, 8/3, 8/3 যদি আরটিসি বাই পিসি ভিসি 8/3 করলে 2.66 হয়, 2.66 হয়। তাহলে এটা একটা ভ্যালু গেল, এটা একটা ভ্যালু গেল, আরটিসি বাই পিসি ভিসি গেল। আর একটা হচ্ছে কি টিবি বাই টিসি, টিবি বাই টিসি দেখ, টিবি মানে a/rb আর টিসি মানে 8a/27, a/rb a/rb কেটে যাবে, মানে হবে 27/8, 27/8 মানে হচ্ছে 3.375, 3.375 হচ্ছে, 8×3 = 24, 3.375। এই তিনটে ভ্যালু। ব্যাপারটাকে একটু বলি, ভ্যান ডার ওয়াল সমীকরণ অনুসারে ভিসি বাই বি এর মান 3 দাঁড়ায়, আরটিসি বাই পিসি ভিসির মানটা হচ্ছে 2.66 হয়, এবং টিবি বাই টিসির মানটা 3.375 হয় ভ্যান ডার ওয়াল সমীকরণ অনুসারে। কিন্তু এদের বাস্তব মান, এটাকে বড় একটাকে তোরা একটু স্ক্রিনশট নিয়ে নে, আমি একটু মুছে দেবো, এই বাঁ দিকের অংশটাকে মুছে দেবো। এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অ্যাকর্ডিং টু, অর্থাৎ ভ্যান ডার ওয়াল সমীকরণ অনুসারে এটা হয়, কিন্তু বাস্তবে রিয়েল ভ্যালুস, বাস্তব মান ভিসি বাই বি সমান দেখা গেছে 2, আরটিসি বাই পিসি ভিসি দেখা গেছে 2.66টা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে 3.6, আর টিবি বাই টিসির অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 2.98। আমি যেটাকে বলতে চাইছিলাম সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল সমীকরণের ত্রুটি 3, 4, 5 নম্বর ত্রুটি আমি ছেড়ে রেখেছিলাম, এগুলো হচ্ছে ত্রুটি লিখতে পারবি। ভ্যান ডার ওয়াল সমীকরণের ত্রুটি যদি বলবি ভ্যান ডার ওয়াল সমীকরণ অনুসারে ভিসি বাই বি এর মান হয় 3, কিন্তু বাস্তবে সেই মান 2, আরটিসি বাই পিসি ভিসির মান হয় এটা, কিন্তু বাস্তব মান হচ্ছে এটা। ভ্যান ডার ওয়াল সমীকরণ অনুসারে টিবি বাই টিসির মান হয় এটা, কিন্তু বাস্তবে মান হচ্ছে এটা। তাহলে 3, 4, 5 নম্বর ত্রুটি বা ড্রব্যাকসগুলো এখানে লেখা রইল। তাহলে এটা একটা গেল লিকুইফিকেশন অফ গ্যাস। এবারে দেখ আরেকটা জিনিস তোদেরকে এবারে একটা দেখাই, যে ভ্যান ডার ওয়ালের এই যে ইকুয়েশনটার ভ্যালিডিটিটা, মানে বা ভ্যান ডার ওয়াল সমীকরণটাকে আমরা কিভাবে, তোদের এই অংশটা তোদের বইয়েও আছে, এটাকে তোরা দেখবি একটু, আমি তোদের বইয়ের অংশটা থেকেই আমি এখানটায় তোদের বোঝাচ্ছি। একদম মাইতি তেওয়ারি রায়ের বইটাকে ব্যবহার করছি, সারা প্রকাশনীর যে বইটা তোদেরকে আমি পড়াচ্ছিলাম সেই বইটাকে ব্যবহার করেই আমি এই জায়গাটাকে আমি বলছি। সেটা হচ্ছে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল যে ইকুয়েশনগুলোকে আমরা যে ব্যবহার করলাম, এটা হচ্ছে বাস্তব গ্যাসের যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন যেটাকে পেলাম আমরা, এবং বাস্তব গ্যাস থেকে যে ডেভিয়েশন যেটাকে আমরা রিয়েল, বাস্তব গ্যাসের যে ডেভিয়েশনগুলো আমরা দেখতে পেলাম আইডিয়াল গ্যাস থেকে, আমি এবার মনে করি দিই, explanation of deviation বা
বিচ্যুতির ব্যাখ্যা, মানে একবার আমি মনে করে দিই, অ্যাকচুয়ালি আমরা অ্যামাগাট কার্ভের কথা বলছি। অ্যামাগাট কার্ভ, অ্যামাগাট লেখচিত্রের কথা বলছি। সেখানে আমরা ব্যবহার করেছিলাম এই যে পিভিপি লেখচিত্র। পিভিপি লেখচিত্র আমরা ব্যবহার করেছিলাম। আমি এবার ওদের মনে করিয়ে দিই, পিভিপি লেখচিত্র এবং পার্টিকুলার যে গ্যাসগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করেছিলাম সেই গ্যাসগুলোকেই আমি একবার নিয়ে আসছি। পিভিপি লেখচিত্রে এটা হচ্ছে আইডিয়াল গ্যাস, এরকম ছিল হিলিয়াম, আরও দুটো গ্যাসকে আমি দিয়ে দিলাম, অক্সিজেন আর CH4। আচ্ছা, এটা হচ্ছে লো প্রেসার, কম চাপের বেলায়, আর এটা হচ্ছে অর্ডিনারি প্রেসার, মানে সাধারণ চাপে। বাংলায় হচ্ছে সাধারণ চাপ, এটা হচ্ছে কম চাপ। পিভিপি লেখচিত্রগুলো খেয়াল করে দেখ, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস। আদর্শ গ্যাসের বেলায় সবসময়তে পি অক্ষের সমান্তরাল হয়, কিন্তু আমরা বাস্তবে যে গ্যাসগুলোকে পেয়েছিলাম, যেমন হাইড্রোজেন, যেমন হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম। আচ্ছা, তারপরে আমরা পেয়েছি আবার, এরকম পেয়েছিলাম, খেয়াল করে দেখ, CO2 CH4 O2, O2 CH4 CO2 ইত্যাদি আমরা পেয়েছিলাম। এই যে জায়গাটাকে দেখ, এই যে অর্ডিনারি প্রেসারের ক্ষেত্রে আমি তোদেরকে এখানে একটু কথা বলে রাখি যে কি এই ব্যাপারটা কেন এরকমটা হয়। অর্থাৎ CH4 মানে হাইড্রোজেন হিলিয়ামটা ব্যতিক্রম, এদের ব্যতিক্রম কারণটাকে কিন্তু আমি পরে আসছি। মূল কথা হচ্ছে আমার যে দুটো পার্ট, এই যে সাধারণ যে গ্যাসগুলোকে আমরা হাইড্রোজেন হিলিয়াম বাদ দিয়ে বাকি গ্যাসগুলোর ক্ষেত্রে এই যে কমছে, কমে আবার বাড়ছে, এটা কেন হচ্ছে? প্রথমে কমছে আবার বাড়ছে, তাহলে এর ব্যাখ্যাটাকে আমি এখানে তোদেরকে এই ব্যাখ্যাটাকেই আমি এখানে আসবো। তাহলে এই বাঁ দিকে এখানেও ঠিক তাই, এটাতে হাইড্রোজেনটাকে বাদ দিয়ে বাকিগুলো কিন্তু কমছে। না, লো প্রেসারের ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে, কমছে। অর্থাৎ এই যে ব্যাখ্যা আর এই ব্যাখ্যাটা একই, মানে দুটো পার্ট লক্ষ্য করে দেখ। এই পার্টটাতে দেখ, এই পার্টটা এরকম করে কমা, সব কমছে, মানে এটাই দিয়ে আবার লো প্রেসার, তো প্রেসারটা বাড়লে আবার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই ব্যাখ্যাটা আমি হিলিয়াম আর হাইড্রোজেনের ব্যাখ্যা পরে দিচ্ছি, এইটার ব্যাখ্যাও যা আর এই পার্টটার যে ব্যাখ্যা সেম, তাহলে আলাদা করে দিতে হচ্ছে। এটুকু বুঝতে পারলে নিশ্চয়ই এই গ্রাফটার হাইড্রোজেন হিলিয়াম বাদ দিয়ে বাকি সমস্ত গ্যাসের গ্রাফগুলোতে কি হচ্ছে, আগে কমছে, দিয়ে একটা মিনিমাতে আসছে, তরঙ্গ পাদে আসছে, দিয়ে আবার বাড়তে শুরু করছে। তাহলে প্রথমে কম চাপের ক্ষেত্রে কমছে, দিয়ে আরও যখন চাপ আরও বেড়ে যাচ্ছে তখন কিন্তু বাড়তে শুরু করছে। এই ব্যাখ্যাটাকে জাস্ট আমি এখানে দেব, বোর্ডওয়ার্ক থেকে এই জায়গাটাকে মুছে দিচ্ছি, কারণ এই ছবিটা তোদের অলরেডি রাখা আছে। তাহলে প্রথম নম্বর হচ্ছে চাপ যখন কম। আচ্ছা, ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা আবার মনে করে দিই, P+A/V² ইন্টু B - B সমান RT ফর 1 মোল অফ গ্যাস। 1 মোল গ্যাসের ক্ষেত্রে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে এটা কিন্তু বারবার লিখতে হবে। তাহলে এবার হচ্ছে কন্ডিশনটা কি বললাম, চাপ যখন কম ফর লো প্রেসার, অর্থাৎ চাপটা যখন কম চাপের ক্ষেত্রে কি হচ্ছে, কম চাপ, বাংলাটাও লিখে দিলাম, কম চাপের ক্ষেত্রে কি হচ্ছে খেয়াল কর। তাহলে কম চাপ যখন, তখন আয়তন নিশ্চয়ই অনেক বেশি। তাহলে আয়তন যদি ভিটার ভ্যালু হচ্ছে লার্জ, মানে খুব বেশি ভি এর মান, তাহলে ভি এর মান খুব বেশি মানে এই বি এর তুলনায় ভি অনেক বেড়ে গেছে, অর্থাৎ ভি ভেরি ভেরি গ্রেটার দেন বি। অতএব ভি - বিটাকে প্রায় বিটাকে উপেক্ষা করতে পারবি, কারণ ভি এর মান এত বেশি, বিটাকে কম মনে হবে, এতই কম সেটাকে উপেক্ষা করা যাবে। যেমন ধর কি বলবো, একটা ধর এভারেস্ট, তুই ধর হিমালয় পাহাড়ে ঘুরতে গেছিস, সিকিম ঘুরতে গেছিস, পকেটে একটা বাঁকুড়া থেকে একটা ছোট্ট পাথরকে নিয়ে গেছিস, দিয়ে তুই এখানে একটা কাঞ্চনজঙ্ঘা ঘুরতে গেলি, কাঞ্চনজঙ্ঘার মাথার উপরে একটা পাথরকে, ছোট্ট পাথরটাকে চাপিয়ে দিবি, দিয়ে বলি আমার কাঞ্চনজঙ্ঘার কিন্তু উচ্চতা কিন্তু বেড়ে গেল। এটা হয় না, এটা হাস্যকর। কাঞ্চনজঙ্ঘার এতটা উচ্চ, সেখানে ছোট্ট পাথরের যে দৈর্ঘ্য সেটা উপেক্ষা করা যাবে জাস্ট। তাহলে ঠিক সেরকম
ভি এর মানটা এত বেশি হয়ে গেছে সামান্য বিটাকে কোনো প্রভাবই ফেলছে না, বিটাকে উপেক্ষা করতে পারছি। এতে কি সমীকরণটা দাঁড়াচ্ছে লক্ষ্য করে দেয়, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি সমান আর টি, কারণ ভি মাইনাস বি সমান বি হয়ে গেছে, और পিভি প্লাস এ বাই ভি সমান আর টি, और পিভি সমান আর টি মাইনাস এ বাই ভি। এইটা হচ্ছে ইন্টারেস্টিং। তাহলে পিভির মানটা হচ্ছে আটটির থেকে কম, তাহলে এই পিভির মানটা আটটির থেকে কম মানে ওই যে জেড সমান হয়ে যাচ্ছে লেস দেন ওয়ান, মানে নিচের দিকে চলে আসছিল, যে জেডের মানটা একের থেকে কম নিচের দিকে চলে আসছিল। তাই এক নম্বরে যে জেড সমান পিভি বাই এন আর টি তোদেরকে বলেছিলাম। যাই হোক, এটা এক নম্বর পয়েন্ট বললাম। আমি এটা অন্য আলোচনায় চলে গেলাম, জেডের মানটাকে দিয়ে বলতে গেলাম, কিন্তু এখানে আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে বোঝানো, সেটাতে আমি আসছি। দেখ, পিভির মানটা হচ্ছে আটটির থেকে তাহলে কম। এবারে তুই যত চাপ বাড়াবি, তুই যত চাপটাকে বাড়াবি তত আয়তন কিন্তু, চাপ যত বাড়বে তত আয়তন কমে যাবে। তাহলে কি হবে, আয়তন কমে যাবে মানে এই আটটির মানটা তত কমতে থাকছে, তাহলে এই মানটা তত কমতে থাকবে। তাহলে এই মানটা আস্তে 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 কিন্তু কম চাপের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। পিভির মানটা কিন্তু পি যত আমরা বাড়াচ্ছি তত কিন্তু কী হচ্ছে, এই যে পিভির মানটা কিন্তু কমতে থাকছে। পি বাড়ালে কিন্তু পি যত বাড়াচ্ছে আমরা পিভির মান কমতে থাকছে, কারণ কি পিভির মানটা তো আটটির থেকে কম। তাহলে এই যে যত পি বাড়াচ্ছি তত কিন্তু এই যে এ বাই ভি এই ভ্যালুটার জন্য কিন্তু আটটির মান তত কমতে থাকছে। তাহলে এই যে পিভি, তাহলে পি বাড়ানো মানেই পিভির মান কমা, পি বাড়ানো মানেই পিভির মান কমা, এটাকে বোঝ। পি বাড়াচ্ছি বলে পিভির মান কমে যাচ্ছে। কেন কমছে না, এই ভ্যালুটা কমে যাচ্ছে। আটটির একটা নির্দিষ্ট মান আছে, এ বাই ভি এর মান বাড়ছে বলে কমে যাচ্ছে। পি এর মান বাড়ছে বলে এই যে এ বাই ভি এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, তাহলে এই ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে এই যে ভিটা ভালো করে দেখ, পি এর মান কম বাড়ছে মানে ভি এর মান কম, যত কম হবে তত এটা এ বাই ভি এর মানটা বাড়ছে। এ বাই ভি, এই ভি এর মানটা যত কম তত এ বাই ভি এর ভিটা হরে আছে, ডিনোমিনেটরে আছে, তাহলে এ বাই ভি এর মান তত বাড়বে। মানে আমি বলতে চাইছি 10-এর 5 আর 10-এর যদি এটাকে আমরা কমিয়ে 2 করে দিলাম, দেখ ভ্যালুটা 5 হচ্ছে, এটা 2 হচ্ছে, অর্থাৎ তুই হরের মানটা যখন কমিয়ে দিচ্ছিস তখন কিন্তু ভ্যালুটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এটার মান বাড়ছে, তাহলে আটটির সঙ্গে এটা মাইনাসটা বেশি হচ্ছে এবং পিভির মান কমে যাচ্ছে। তাহলে এইটা ক্লিয়ার হয়ে যা, ম্যাথামেটিক্যালি ভাব, পি এর মান যত বাড়াবি কম চাপে পি এর মান বাড়লে পিভির মান কমতে থাকবে। তাহলে এটা তাই ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা হচ্ছে এবং এদিকে কমছে। তাহলে এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে, যদি যখন এবারে চাপটা যখন খুব বেশি, তাহলে এই জায়গাটাকে মুছে দিই, এই জায়গাটাকে মুছে ফর হাই প্রেসার বলি, এই জায়গাটাকে মুছে দিলাম, বোর্ডটাকে তোরা লিখে নে। ফর হাই প্রেসার দেখ কি হচ্ছে, ফর হাই প্রেসার মানে উচ্চ চাপ, যখন উচ্চ চাপে কি হচ্ছে, তাহলে উচ্চ চাপে হচ্ছে পিটা ভেরি ভেরি গ্রেটার দেন এ বাই ভি স্কোয়ার, অতএব পি প্লাস এ বাই ভি স্কোয়ার প্রায় পি এর সমান এ বাই ভি স্কোয়ার, কারণ পি এর মান অনেক বেশি হয়ে গেছে। এবারে তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, তাহলে পি ইন্টু ভি মাইনাস বি সমান আর টি, और পিভি মাইনাস পিবি সমান আর টি, और পিভি সমান আর টি প্লাস পিবি। তাহলে পিভির মানটা কিন্তু আটটির থেকে, খেয়াল করে মজাটাকে দেখ, পিভির মান কিন্তু আটটির থেকে বেশি, কারণ আটটির সঙ্গে পিবির পরিমাণ যোগ করলে এটা হবে, বোঝা গেল? তাহলে পি এর মান যত বাড়বে পিবির মানও বেড়ে যাবে। তাহলে এবং পিভির এই পি এর মান বাড়লে পিবির মান বাড়বে, তাহলে পিভির মানটা আটটির সঙ্গে যোগফলটা বেড়ে যাবে, পিভির মানটাও বেড়ে যাবে। তাই আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ স্ট্রেট লাইনই পজিটিভ স্লোপ, ধনাত্মক নতিযুক্ত সরলরেখা বেড়ে বেড়ে যাচ্ছে। তাই তাহলে বাড়ার ব্যাখ্যা বুঝতে পারলি, বইয়ে আছে, বইয়ের থেকে ব্যাপারটাকে রিডিং পড়ে নিবি। এটা গেল। আচ্ছা, এরপরে হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়ামের ব্যতিক্রান্ত, হাইড্রোজেন আর হিলিয়ামের যে ব্যতিক্রান্ত এক্সেপশনাল যে কেসটা হচ্ছে, এটা একই ব্যাপার। যেহেতু হাইড্রোজেন এবং হিলিয়ামের মলিকুলার ওয়েট, আণবিক গুরুত্ব ভীষণ ভীষণ কম, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা এখানে এ বাই ভি স্কোয়ারটাকে পি এর সাপেক্ষে উপেক্ষা করতেই পারি, কারণ ওদের আণবিক গুরুত্ব, তাহলে আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা, মানে এর মানটা ভীষণ কম হবে, আন্তরাণবিক আকর্ষণ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন
ভীষণই কম, যেহেতু আণবিক গুরুত্ব কম। এতে কী হবে, প্রেসার কারেকশনের দরকারই পড়বে না। তাহলে সেম কেস হবে, আমি আর বড় একটা লিখলাম না, A/V একদম সেম কেস। পি এর সাপেক্ষে A/V স্কোয়ারকে নেগলেক্ট করতে পারবি, উপেক্ষা করতে পারবি, ইগনোর করতে পারবি, তাহলে একদম সেম কেস হবে, তাই এখান থেকে বেড়ে যাবে। বোঝা গেল? এটা গেল। এর পরের অংশটাকে এটা স্ক্রিনশট নিয়ে নে। এরপরে আমি দেখাবো যে হাই প্রেসার আর লো প্রেসার এবং হাই টেম্পারেচারে কি হয়। অ্যাট হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেসার, খুব কম চাপ, উচ্চ তাপমাত্রা ও কম চাপ, তখন কি হয়, উচ্চ তাপমাত্রা আর কম চাপে কি হয়, উচ্চ তাপমাত্রা মানে হচ্ছে তাদের কাইনেটিক এনার্জিগুলো, গতিশক্তি খুব বেশি হয়, খুব বেশি। তাহলে সেখানে অণুগুলোর গতিশক্তি বেশি হওয়ার জন্য ওদের আন্তঃনালিক আকর্ষণ বল, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে খুব সহজেই উপেক্ষা করতে পারবি, কারণ এত বেশি গতিবেগ। মানে আমি তোদেরকে আন্তঃনালিক আকর্ষণ বলটাকে বলেছিলাম, একটা বন্ধু ধাক্কা মারতে চাইছে আর তোরা পিছন দিকে ধরে টানছিস, কিন্তু এই ধাক্কাটা যদি বুলেট ট্রেন যদি মারতে চায়, এটা সে একদম, যেগুলো ইউরোপ বা জাপানে ছুটে বুলেট ট্রেন, এগুলো ইন্ডিয়াতেও আসার একটা প্ল্যান হচ্ছে, 400 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। আমাদের ভারতবর্ষে শতাব্দী রাজধানী আর তো 150 কিলোমিটার পার আওয়ার ছুটে, সেখানে ইউরোপ আমেরিকায় বা জাপানে 400 কিলোমিটার পার আওয়ার আকছাড় ট্রেন আছে। তাহলে ওই অত স্পিডের ট্রেনটাকে তুই যদি টানতে যাস, তুই টানতে পারবি না। তাহলে সেখানে একই রকম যদি কাইনেটিক এনার্জি যদি গতিশক্তি যদি খুব বেশি হয়ে যায়, তখন আন্তঃনালিক আকর্ষণ বলটাকে উপেক্ষা করা যাবে। সেক্ষেত্রে পি ভেরি ভেরি গ্রেটার দেন A/V স্কোয়ার হয়ে যাবে। অতএব পি প্লাস A/V স্কোয়ারটাকে আমরা প্রায় নিয়ারলি ইকুয়াল টু, এই চিহ্নটা হচ্ছে প্রায় সমান নিয়ারলি ইকুয়াল টু পি ধরতে পারি। এবং তাপমাত্রা যদি খুব বেশি হয়, এবং তাহলে যদি এই যে তাপমাত্রা যদি খুব বেশি হয় এবং প্রেসারটা যদি লো হয়, তখন আয়তনটা অনেক বেড়ে যাবে। তাহলে তখন ভিটা ভেরি ভেরি গ্রেটার দেন হয়ে যাবে বি। অতএব ভি মাইনাস বি, এটা সমান ভি ধরতে পারবি। অতএব সেক্ষেত্রে কী আছে, PV সমান RT, অর্থাৎ আইডিয়াল বিহেভিয়ার করছে। তাই মানে আয়তনটার সময় বলবি এই কম চাপের গল্পটি, কম চাপে আয়তন বেড়ে গেছে। আর যখন উচ্চ তাপমাত্রা বাড়ায় বলবি যে তার কাইনেটিক এনার্জি বেশি হয়ে গেছে। আর কম চাপের প্রশ্নটা আসবে আয়তনটাকে বাড়ানোর জন্য। কম চাপ মানে আয়তন অনেক বেশি, অর্থাৎ আয়তন সংশোধন বা ভলিউম কারেকশনের দরকার নেই। তাহলে আজকে এখানে তোদের রিয়েল গ্যাসের এই জায়গাটাকে শেষ করলাম। পরের দিনে প্ল্যানিংটাকে আমি গ্রুপে জানিয়ে দেবো। তাহলে আজকে এখানে শেষ করছি। বাই।